তো আমাদের ফিজিক্সের গতির চ্যাপ্টারের ক্ষেত্রে যে অঙ্কগুলো প্রচুর পরিমাণে থাকে, যে বাঘ হরিণের অঙ্কগুলো, তো আমরা যদি একটু কোশ্চেনটা বোঝার চেষ্টা করি তাহলে দেখুন এখানে কি বোঝাচ্ছে যে একটি হরিণ 28 মিটার পার সেকেন্ড সমবেগে সামনের দিকে দৌড়াচ্ছে, ঠিক আছে, এবং তার ঠিক 30 মিটার পেছনে একটি বাঘ রয়েছে এবং ওই বাঘটি স্থির অবস্থান থেকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে হরিণটিকে দেখে দৌড় শুরু করলো, ঠিক আছে। এক্ষেত্রে আপনাদের দুইটি কোশ্চেন আসতে পারে, সেগুলো হচ্ছে, একটা কোশ্চেন হচ্ছে যে কখন বাঘের এবং হরিণের বেগ সমান হবে, ঠিক আছে, মানে দৌড় দেওয়ার কত সময় পরে বাঘের এবং হরিণের বেগটা সমান হবে সেটি বের করতে বলেছে। এবং দ্বিতীয় কোশ্চেনটি হচ্ছে কত সময় পরে এবং কোথায় বাঘটি হরিণটিকে ধরতে পারবে। তো এই যে দুই টাইপের কোশ্চেন, এই কোশ্চেনগুলো আপনাদের পরীক্ষায় প্রচুর পরিমাণে থাকে এবং আজকে আমরা সলিউশন করে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজে এই বাঘ হরিণ টাইপের যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিভাবে খুব সহজে সমাধান করতে পারেন। তো আমরা প্রথমে প্রথম অঙ্কটি সমাধান করব, যে আমাদের প্রথম কোশ্চেনটা কি, যে কখন বাঘ এবং হরিণের বেগ সমান হবে। তো দেখুন, এটা বোঝার জন্য আমাদের চিত্রটা ভালো করে খেয়াল করতে হবে, মানে প্রশ্নে কি বলছে সেটা আমাদের ভালো করে বুঝতে হবে। দেখুন এখানে কি বলেছিল, এই বাঘটা কি ছিল, বাঘটা হচ্ছে যে সমতরণে ছিল এবং তার আদিবেগ ছিল 0, যেহেতু স্থির অবস্থান থেকে সে যাত্রা শুরু করেছিল তার মানে তার আদিবেগ কত 0 এবং তার ত্বরণ দেওয়া ছিল। আর এই হরিণের ক্ষেত্রে দেখুন তার সমবেগ দেওয়া আছে। সমবেগ মানে কি, এই হরিণের বেগটা কখনো চেঞ্জ হবে না, সে আজীবনেই 28 মিটার পার সেকেন্ড এই সমবেগে চলতেই থাকবে, রাইট। সাপোজ আমরা ধরে নিলাম তার সমবেগ ছিল, যেহেতু সমবেগ ছিল হরিণের বেগটা চেঞ্জ হবে না, তাহলে কখন বাঘের আর হরিণের বেগ সমান হবে তার মানে কি, যেহেতু হরিণের বেগটা সমবেগ চেঞ্জ হবে না তার মানে হচ্ছে আমাকে এই বাঘের বেগটাকে অবশ্যই হরিণের বেগের সমান হইতে হবে। যেই সময়ে এসে বাঘের বেগটা 28 মিটার পার সেকেন্ড হবে তখনই আমরা বলতে পারবো যে বাঘ এবং হরিণের বেগ সমান হয়েছে, তাই তো। তখন আমরা বের করব যে কত সময় পরে এই বাঘের বেগটা 28 মিটার পার সেকেন্ড হয়, বুঝে গেছে। সো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে যে কখন বাঘের এবং হরিণের বেগ সমান হবে, এই জিনিসের ক্ষেত্রে আপনাদের সবসময় একটা সমবেগ দেওয়া থাকবে যে কোনো একজনের। সো যার সমবেগ থাকবে আপনারা মনে রাখবেন তার বেগের সমান করতে হবে। সো আমরা এখানে বলতে পারি যে বাঘের ক্ষেত্রে তার শেষ বেগটা কত সময় পরে 28 মিটার পার সেকেন্ড হবে, মানে হরিণের বেগের সমান হবে, যেহেতু হরিণের বেগটা চেঞ্জ হবে না। সো এটা আমরা কীভাবে বের করব, আমরা খুব সহজে বের করব। তো পদার্থবিজ্ঞানের অঙ্ক করার সময় যে জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের প্রথমে প্রশ্নে কি কি দেওয়া আছে সেটা আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে, তাহলে আমরা বের করতে পারবো যে আমরা কোন সূত্র প্রয়োগ করলে সেটা বের করতে পারবো, ঠিক আছে। সো দেখুন আমরা যেহেতু বাঘের ক্ষেত্রে বের করব বাঘের শেষ বেগটা, তাহলে বাঘের ক্ষেত্রে কি কি দেওয়া ছিল আমাদের প্রথম কোশ্চেনের ক্ষেত্রে, দেখুন আমাদের দেওয়া আছে যে বাঘের কি দেওয়া আছে, দেখুন আদিবেগ, যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল বাঘটি সেক্ষেত্রে তার আদিবেগ হচ্ছে 0 আর সমতরণ মানে ত্বরণ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো আমাদের দেওয়া আছে ইউ ইকুয়াল টু 0 আর হচ্ছে এ ইকুয়াল টু কত 4, এই দুইটা জিনিস দেওয়া আছে। আর আমরা জানি যে বেগটা কত হবে, শেষ বেগটা আমরা বলছিলাম কি হরিণের বেগের সমান হইতে হবে, তার মানে 28 হবে, কত সময় পরে হবে, তার মানে শেষ বেগটা হবে 28 আর আমরা বের করব টি, তার মানে কত সময় পরে তার বেগটা শেষ বেগটা 28 মিটার পার সেকেন্ড হবে। যদি হয় তখন আমরা বলতে পারবো ঠিক এই সময় পরে যে দুইজনের বেগটা সমান, ওকে। সো আমরা দেখুন এখন যেহেতু এই যে আমরা কি কি দেওয়া ছিল এগুলো লিখে ফেলেছি, এখন আমাদের মাথায় চলে আসছে যে কোন সূত্র প্রয়োগ করলে আমরা টিটা বের করতে পারবে। দেখুন ইউ এ ভিটি দিয়ে আমাদের কোন সূত্র রয়েছে, আমাদের একটি সূত্র আছে, দেখুন আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, রাইট। সো আমরা এটার মাধ্যমে খুব সহজেই টি এর মান বের করতে পারবো। কিভাবে, দেখুন এখানে টি এর মান হবে যে আপনি যদি ইউটাকে ওই পাশে নেন তাহলে হবে ভি মাইনাস ইউ, আর এটা ভাগ হিসেবে আসলে এখানে ভাগ হিসেবে হয়ে যাবে। আমরা যদি মানগুলো বসিয়ে দিই যে 28 হচ্ছে আমাদের ভি, আর হচ্ছে ইউ হচ্ছে 0 আর এ হচ্ছে আমাদের কত 4, তাহলে দেখুন আমরা টি পেয়ে যাব কত, যে 28কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 4 7 28, তার মানে 7। তার মানে আমরা বলতে পারছি যে 7 সেকেন্ড পর কি হবে, যে বাঘ এবং হরিণের বেগ কি হবে, সমান হবে। তাহলে আমাদের এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে 7 সেকেন্ড। কত সময় পরে, 7 সেকেন্ড পর
বাঘের এবং হরিণের বেগ সমান হবে। ঠিক আছে, তো আমি আশা করছি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন। এখন আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাব। যে দ্বিতীয় কোশ্চেনটা আমাদের কি ছিল, যে কত সময় পরে এবং কোথায় বাঘটি হরিণটিকে ধরতে পারবে। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের দুইটা কোশ্চেন এখানে, যে কত সময় পরে বাঘটি হরিণটিকে ধরতে পারবে এবং কোথায় ধরতে পারবে তারা। ঠিক আছে, সো এই দুইটা কোশ্চেন আমরা খুব সহজে বের করতে পারবো। আমরা প্রথমে বের করব যে কত সময় পরে বাঘটি হরিণটিকে ধরতে পারবে। এখন দেখুন, এখানে দেখুন, বাঘ যদি হরিণকে ধরতে চায় সেক্ষেত্রে কি করতে হবে, বাঘ এবং হরিণকে একই স্থানে আসতে হবে, রাইট, একই জায়গায় আসতে হবে। সো এটাই আমরা যদি একটু আঁকি তাহলে বুঝতে পারবে না। আমরা যদি আরেকটা চিত্র আঁকি তাহলে আমাদের অঙ্কটা করতে খুব ইজি হবে। ঠিক আছে, আমরা 2 নম্বর সলিউশন করব। এটা হচ্ছে আমাদের বাঘ সাপোজ, আর এটা হচ্ছে আমাদের হরিণ। ওকে, এখন দেখুন আমাদের এই ডিস্টেন্সটা কত দেয়া ছিল আগের, 30 মিটার, রাইট। এটা আমাদের কোশ্চেনে দেয়া ছিল 30 মিটার পিছনে ছিল বাঘটা। এখন আমরা বের করব যে কত দূরত্ব যাওয়ার পর তারা পরস্পর বাঘটা হরিণটাকে ধরতে পেরেছে এবং কত সময় পরে। সো আমরা এটা ধরে নিব, যেহেতু আমরা জানি না, আমরা সাপোজ ধরে নিলাম যে এই পয়েন্টে, এই যে এই পয়েন্টটা আসার পরে বাঘ কী করছে, হরিণটিকে ধরতে পেরেছে। তাহলে এটা আমরা ধরে নিলাম যে হরিণ থেকে x মিটার দূরে যাওয়ার পরে, এই যে হরিণ থেকে x মিটার দূরে যাওয়ার পরে বাঘ কী করছে, হরিণটিকে ধরতে পেরেছে। এখন দেখুন, এখানে একটি জিনিস খেয়াল করতে হবে। আমি কি বলেছি, আমি হরিণ থেকে x মিটার দূরত্বে কি হবে, বাঘ হরিণকে ধরতে পারবে, মানে হরিণ তখন এখানে আসবে এবং বাঘটাও এখানে আসবে, তখন বাঘ হরিণকে ধরতে পারবে, তাই তো? দুইজন এক স্থানে আসতে হবে। এখন দেখুন, এই স্থানে যদি হরিণকে আসতে হয় তাহলে তাকে কত দূরত্ব যেতে হবে, x মিটার যেতে হবে, যেহেতু হরিণটা এখানে ছিল এট ফার্স্ট। আর এই স্থানে যদি বাঘকে যেতে হয় তাহলে কত দূরত্ব আসতে হবে তাকে, বাঘটা ছিল কোথায়, এট ফার্স্ট এখানে ছিল, তাহলে তাকে হচ্ছে 30 মিটার প্লাস x, মানে 30 প্লাস x মিটার তাকে যেতে হবে, রাইট। সো আমরা এই বাঘ এবং হরিণের ক্ষেত্রে আমরা দুইটা ইকুয়েশন জেনারেট করব। ঠিক আছে, আমরা যদি বাঘের ক্ষেত্রে করি তাহলে দেখুন, বাঘের ক্ষেত্রে আমরা কি কি পাই, যে বাঘের ক্ষেত্রে আমাদের দেওয়া ছিল হচ্ছে যে u ইকুয়াল টু কত, 0, আদিবেগ 0, a দেওয়া ছিল আমাদের কত, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট। এবং আমরা এখান থেকে পেয়েছি যে বাঘের ক্ষেত্রে তার দূরত্বটা s1 হচ্ছে যে 30 প্লাস x, বুঝেছেন তো? এই যে s1 কেন 30 প্লাস এক্স হলো, কারণ আমি আগেই বলেছিলাম যে বাঘটিকে এই স্থানে যেতে হলে তাকে 30 প্লাস এক্স, এই পুরো দূরত্বটা তাকে অতিক্রম করতে হবে, তাই তো? তো এখন আমরা প্রথমে বের করব যে কত সময় পরে তারা মিলিত হবে বা বাঘ হরিণকে ধরতে পারবে। সেক্ষেত্রে আমরা ধরে নিব যে টি সময় পরে, আমরা এখানে বলতে পারি যে টি সময় পরে, ধরে নিলাম যে টি সময় পরে বাঘ হরিণকে ধরবে, তাই তো? বাঘ হরিণটিকে ধরতে পারবে বা ধরবে, তাই তো? এটা আমরা ধরে নিলাম যে টি সময় পর। এখন এটা কেন টি হইল, যে আমরা জানি যে সময়ে হরিণ এই এক্স মিটার যাবে ঠিক একই সময়ে বাঘকে 30 প্লাস এক্স মিটার, এই পুরো দূরত্বটা তাকে অতিক্রম করতে হবে, তাহলেই তো বাঘ হরিণকে ধরতে পারবে, রাইট। আপনি একটু খেয়াল করুন, এখানে আপনারা সবাই খেয়াল করুন যে যেই সময়ে হরিণ এক্স মিটার যাবে ঠিক একই সময়ে বাঘকে কী করতে হবে, 30 প্লাস এক্স, এই পুরো দূরত্বটাকে অতিক্রম করতে হবে, তাহলে কি করবে, বাঘ হরিণকে ধরতে পারবে। সো এখানে দেখুন যে আমরা বাঘের ক্ষেত্রে যদি একটা ইকুয়েশন দাঁড় করাই তাহলে দেখুন, আমরা জানি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমরা গতির একটি সমীকরণ এটা পড়েছি। সো এটা দিয়ে আমরা করবো, যেখানে s আসছে, ইউ আছে, টি আছে এবং এও আছে, ঠিক আছে। সো এখানে যেহেতু আমাদের s1 ছিল, আমরা s1 দিয়ে দিব। তো আমাদের s1 কত ছিল, 30 প্লাস এক্স, আর ইউ যেহেতু 0 তাহলে এই পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে আমাদের থাকবে হচ্ছে হাফ অফ, এর মান ছিল 4, তার মানে 4/2 ইন্টু টি স্কোয়ার। সো আমি যদি এটাকে আরেকটু লিখিয়ে দিই, 30 প্লাস এক্স ইকুয়াল টু কী হবে, 4/2 মানে 2t স্কোয়ার। সো এটাকে আমরা 1 নং দিব, 1 নং ইকুয়েশন, ঠিক আছে। এখন আমরা বের করব হরিণের ক্ষেত্রে। হরিণের ক্ষেত্রে খুব ইজি, কারণ হরিণটা কী ছিল, সমবেগে ছিল। আমরা জানি, আমরা গতির অধ্যায়ে পড়েছি যে সমবেগের ক্ষেত্রে একটা সূত্র পড়েছি, কি দেখুন, s ইকুয়াল টু ভিটি। আমরা জানি কি সমবেগের ক্ষেত্রে হচ্ছে s ইকুয়াল টু ভিটি, কিন্তু আমরা হরিণের ক্ষেত্রে s2 লিখব। সো এই ক্ষেত্রে এখন দেখুন হরিণের ক্ষেত্রে দূরত্ব কত হবে, s2 কত হবে, হরিণ কত মিটার যাবে, x মিটার যাবে, রাইট। এই টি সময় হরিণকে যেতে হবে x মিটার, তাহলে আমরা x2 এর পরিবর্তে আমরা হরিণের ক্ষেত্রে লিখব x, ঠিক আছে। আর হরিণের ব্যাগ কিন্তু আমাদের দেওয়া ছিল কত, 28। সো আমরা এখানে লিখব 28, আর টি তো সেমই থাকবে।
সো এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন পাই, দেখুন 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন ইকুয়েশন 1 এবং 2কে আমরা কি করব, বিয়োগ করে দিব। কেন? কারণ আমরা চাই হচ্ছে টি, সময়টা বের করতে। সো সময় বের করার জন্য আমাকে এক্সটাকে অবশ্যই বাদ দিতে হবে, যেহেতু এক্স এবং টি দুইটি অজানা। সো এক্সটাকে আমরা খুব সহজে বাদ দিতে পারি, যেহেতু দুইটার দেখুন সহগ সেম, এখানেও প্লাস এক্স এখানেও প্লাস এক্স, তাহলে আমরা দুইটাকে বিয়োগ করে দিলে এক্স কী হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। সো আমরা কী করবো, যে 1 নং থেকে 2 নংটা বিয়োগ করে দিব, ঠিক আছে। সো বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 30 প্লাস এক্স মাইনাস এক্স ইকুয়াল টু 2t স্কোয়ার মাইনাস 28t, ঠিক আছে। সো এখানে এক্সেস কাটা, আমরা যদি সবগুলোকে এক্সিডে নিয়ে আসি তাহলে হবে 2t স্কোয়ার মাইনাস 28t মাইনাস 30 ইকুয়াল টু 0। সো দেখুন এখানে একটা আমরা দ্বিঘাত সমীকরণ পেয়ে গিয়েছি, যে 2t স্কোয়ার মাইনাস 28t মাইনাস 30। আপনারা যখন এরকমভাবে করবেন দেখবেন যে আপনাদের এখানে দ্বিঘাত সমীকরণ আসতে পারে। সেক্ষেত্রে আমরা দ্বিঘাত সমীকরণ কীভাবে সমাধান করতে পারি, আমরা জানি মিডল টার্মের মাধ্যমে সমাধান করতে পারি। আমরা দেখবো যে এটাকে মিডল টার্ম যায় কিনা। দেখুন এখানে 30 দুগুণে কত হয়, 60। আমাদের মিডল টার্মের নিয়ম ছিল না, এটা আমরা বিস্তারিত বলছি না, যে 30 দুগুণে 60। তো 60 কেমনভাবে ভাঙতে হবে, যাতে যোগ বিয়োগ করলে মাইনাস 28 হয়, তাই তো। সো এখন আমরা কীভাবে ভাঙতে পারি বলুন দেখি। আমরা জানি 30 দুগুণে 60 এবং 30 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 28। সো এটা দিয়ে আমরা করতে পারি 2t স্কোয়ার মাইনাস 30t মাইনাস 2t মাইনাস 30 ইকুয়াল টু 0। যেহেতু আমাদের এখানে মাইনাস 28 ছিল, তাহলে আমরা মাইনাসেরটা বেশি রাখবো, তার মানে 2 এর আগে প্লাস করে দিব এখানে। এখন দেখুন আমি যদি এখানে 2t কমন নিই, আমাদের থাকে t মাইনাস 15, তাই তো, t মাইনাস 15, ওকে। আর এখানে যদি আমি প্লাস 2 কমন নিই তাহলে থাকে t মাইনাস 15 ইকুয়াল টু 0। তাহলে আমাদের থেকে t মাইনাস 15, আরেকটা থাকে 2t প্লাস 2 ইকুয়াল টু 0, তাই তো। এখন দেখুন এখানে আমরা পাবো হয় t ইকুয়াল টু 15 পাবো একটি মান, অথবা আমরা কি পাবো, যে 2t ইকুয়াল টু মাইনাস 2। সো এখানে দেখুন আমাদের t ইকুয়াল টু আসবে -1। সময় তো নেগেটিভ হইতে পারে না, সেক্ষেত্রে আমরা এটা গ্রহণযোগ্যতা দিব না, এটাকে আমরা বলবো অগ্রহণযোগ্য, এটা অসম্ভব, কারণ সময় কখনো নেগেটিভ হইতে পারে না। এক্ষেত্রে দেখুন বাঘ যেহেতু পিছনে ছিল, বাঘকে হরিণকে ধরতে হইলে বাঘটিকে অবশ্যই কিছু সময় দৌড়াতে হবে, রাইট। এক্ষেত্রে -1 কখনই পসিবল নয়। সো এটা অসম্ভব, যা অসম্ভব দিয়ে এটাকে আমরা অগ্রহণযোগ্যতা লিখে দিব। সো আমাদের গ্রহণযোগ্যতা কোনটা হবে, t ইকুয়াল টু 15। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 15 সেকেন্ড পরে কি হবে, যে বাঘ হরিণকে ধরতে পারবে। তো আমাদের একটা অ্যান্সার চলে এসেছে এখানে, যে t ইকুয়াল টু কত, 15 সেকেন্ড, মানে 15 সেকেন্ড পরে কি করতে পারবে, বাঘ হরিণটিকে ধরতে পারবে। এখন আমাদের আরেকটি কোশ্চেন ছিল যে কোথায় বাঘ হরিণটিকে ধরতে পারবে। সেটা আমরা এখন খুব সহজে বের করতে পারবো। কিভাবে, এই টি এর মানটা আমরা কি করব, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিব। যদি যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব। তখন আমরা বলতে পারবো যে হরিণ থেকে এত মিটার দূরত্বে যাওয়ার পর বাঘ হরিণকে ধরতে পারবে, অথবা বাঘ এত মিটার যাওয়ার পরে বাঘ হরিণকে ধরতে পারবে, ঠিক আছে। সো আমরা যদি দেখুন আমরা যদি টি এর মানটা 2 নংয়ে বসিয়ে দিই তাহলেও কিন্তু আমরা এক্স পেয়ে যাবো। আমি যদি একটু এখানে করি তাহলে 2 নংয়ে আমরা হচ্ছে এক্স এর মানটা বসিয়ে দেবো। কোনটা, এক্স ইকুয়াল টু আমরা কত পেয়েছি, 15। সো 2 নং আমাদের কি ছিল, এক্স ইকুয়াল টু 28t, তার মানে 28 ইন্টু 15 হবে, রাইট। তো 28 ইন্টু 15 হবে 420, রাইট। সো আমরা বলতে পারি যে এক্স মিটার আমরা কোনটা ধরেছিলাম, যে হরিণ থেকে এক্স মিটার দূরে। তার মানে আমরা বলতে পারি যে হরিণ থেকে 420 মিটার দূরে বাঘ হরিণকে ধরতে পারবে। অথবা 420-এর সাথে যদি আমি 30 যোগ করে দিই তাহলে বলতে পারবো যে 450 মিটার দূরে বাঘ হরিণকে ধরতে পারবে। যে বাঘের যাত্রাস্থান থেকে 450 মিটার দূরে বাঘ হরিণকে ধরতে পারবে। অথবা আমরা বলতে পারি যে হরিণের যাত্রাস্থান থেকে 420 মিটার দূরে বাঘ হরিণকে ধরতে পারবে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কি হবে, আমরা বলবো যে বাঘ থেকে কত মিটার দূরে, যে বাঘের আদি অবস্থান থেকে 450 মিটার দূরে বাঘ হরিণকে ধরতে পারবে। অথবা আপনারা বলতে পারেন যে হরিণ থেকে হচ্ছে যে 420 মিটার দূরে বাঘ হরিণকে ধরতে পারবে। সো দুইটাই আমাদের রেজাল্ট, যে কোনো একটা আপনারা লিখতে পারেন বা দুইটাই লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এক্ষেত্রে আপনাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে সময়টা বের করাটা আপনাদের বুঝতে হবে। যদি সময়টা বের করতে পারেন তাহলে কত মিটার দূরত্বে যে তারা ধরতে পারবে বা তারা একত্রিত হবে বা ওভারটেক করবে, এই জিনিসগুলো আমরা খুব সহজে বের করতে পারবো আমরা যদি সময়টা জানি। সো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি যেভাবে করেছি আপনারা যদি এভাবে করেন খুব ইজিলি,
খুব সহজে আপনারা বুঝে বুঝে অঙ্কগুলো সলভ করতে পারবেন। এখানে বাঘ হরিণ দিতে পারে, দুইজন ব্যক্তি বলতে পারে, বা দুইটা গাড়ি বলতে পারে, যে কোনো টাইপের আসতে পারে, বাট কোশ্চেন প্যাটার্ন পুরো সেম, থিমটা একদম সেম থাকবে, বেসিকটা বুঝে গেছে। সেক্ষেত্রে যখন এই টাইপের কোশ্চেন আসবে যে বাঘ এবং হরিণের বেগ সমান হবে কখন, তার মানে যে কোনো একটা সমবেগ দেওয়া থাকবে, যেটার সমবেগ দেওয়া থাকবে ওইটাকে আপনারা কি করবেন, বিপরীত ওইটার ক্ষেত্রে আপনাকে হচ্ছে যে শেষ বেগ হিসেবে কাজ করতে হবে, রাইট। যেহেতু এখানে হরিণ সমবেগে ছিল, তার মানে বাঘের ব্যাগটা চেঞ্জ হচ্ছে বারবার, সমতরণে ছিল তার মানে কি ব্যাগটা চেঞ্জ হচ্ছিল, সেক্ষেত্রে আমাকে বের করতে হবে যে বাঘের ব্যাগ কখন 28 হয়, মানে হচ্ছে বাঘের শেষ ব্যাগটা 28 দিয়ে আমাকে হচ্ছে সময়টা বের করতে হবে। এক্ষেত্রে আপনারা একের অ্যান্সার পেয়ে যাবেন। আর 2 নম্বরের ক্ষেত্রে কত সময় পরে বাঘ হরিণকে ধরতে পারবে, হ্যাঁ, এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনারা সময়টাকে বের করবেন কিভাবে, আমি যেভাবে দুইটি ইকুয়েশন জেনারেট করেছি। আর এটা বোঝার জন্য আপনারা প্রথমে একটা চিত্র এঁকে নেবেন, যে আমি যেভাবে এঁকেছি যে হরিণ থেকে x মিটার দূরে কি হবে, বাঘ হরিণকে ধরতে পারবে, তাহলে আপনাদের এই অঙ্কটা করতে খুব সুবিধা হবে, বুঝে গেছে। সো এই বিষয়ে যদি কোনো প্রবলেম থাকে অঙ্কগুলোতে, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব যে আরও সমস্যাগুলো সমাধান করার। আশা করি আর সমস্যা থাকবে না। তারপরে যদি গতি বিষয়ে বা গতির অধ্যায়ে অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে সমস্যা থাকে, অবশ্যই আমাদের জানাতে পারেন, আমরা চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করা। ধন্যবাদ সবাইকে।